পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো এবং তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ইতিহাসের। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে দীর্ঘ শিক্ষকতা অভিজ্ঞতা থাকলেও যে বিগত 5-6 বছর ধরে দেখছি যে আমাদের শিক্ষার্থীরা ইতিহাসের প্রতি ভীতি দেখা দিয়েছে, বিশেষত নতুন সিলেবাস 2017 সালে প্রবর্তিত হওয়ার পর থেকে, এবং যার প্রভাব কিন্তু আমরা মাধ্যমিকের খাতায় দেখতে পারি। খাতা দেখতে গেলে সত্যি চিন্তা করতে হয় আমরা ইতিহাস কি পড়ালাম, আমরা কি বোঝাতে পারলাম। তার জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে তোমাদের ইতিহাস ভীতি দূর করার জন্য যে বিশেষ পদক্ষেপ নিয়েছি, তার মধ্যে একটি অন্যতম পদক্ষেপ হলো যে বিগত 2017 সাল থেকে এই প্যাটার্নে প্রশ্ন শুরু হয়েছিল। সেই সাল থেকে অর্থাৎ 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে প্রশ্ন হয়েছিল অবজেক্টিভ বা এমসিকিউ বা 2 নম্বরের বা 4 নম্বরের, সেই নোটগুলো আমরা দিচ্ছি। ইতিপূর্বে আমরা আজকে পঞ্চম অধ্যায় পর্যন্ত 2 নম্বর এবং ষষ্ঠ অধ্যায় পর্যন্ত 1 নম্বর দেওয়া হয়ে গেছে। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ে 2 নম্বর দিচ্ছি, যে 2 নম্বরগুলো 2017 থেকে 2024 সালের মধ্যে এসেছিলো। এবং এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে কিন্তু তোমরা যে 17ই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা, তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। দেখো যে প্রথম প্রশ্নটা 2017 এবং 2024 সালে এসেছে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই কম, তবুও আমরা যেহেতু সালে এসেছিলো সেহেতু দিয়েছি, এবং আমরা যেহেতু বলেছি 24 সাল পর্যন্ত দিয়েছি। আমরা জানি যে 1885 সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং হিউমের উদ্যোগে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে এই কংগ্রেস 1905 সালে নরমপন্থী কার্যকলাপ অতিক্রম করে তারা কিন্তু আস্তে আস্তে জাতীয় আন্দোলনের প্রতি ঝোঁকে। এবং এই সময় দেখা যায় যে দ্বিতীয় দশকে অর্থাৎ 20 শতাব্দীর দ্বিতীয় দশকে যে কংগ্রেস নেতারা বুঝতে পারেন যে সর্বভারতীয় আন্দোলনে যদি শ্রমিকদের সংযুক্ত না করা যায় তাহলে কিন্তু জাতীয় আন্দোলন তেমন ঝাঁঝালো হবে না বা তীব্রতর হবে না। এই উদ্দেশ্যে দেখতে পারি আমরা লালা রাজপথ রায়ের সভাপতিত্বে 1920 সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC বা অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কি? সাম্রাজ্যবাদী প্রাধান্যের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করা, কারণ শ্রমিকদের স্বার্থ কিন্তু ব্রিটিশ সরকার রাখছিল না, কাজেই শ্রমিক শ্রেণীর স্বার্থ যাতে রক্ষিত হয় তার চেষ্টা কিন্তু এই সংস্থার করা প্রধান উদ্দেশ্য ছিল। দ্বিতীয় যে পয়েন্টটা, ভারতীয় শ্রমিকদের সাথে জাতীয় আন্তর্জাতিক যে শ্রমিক সংগঠন, সেই আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের সদস্যপদ লাভ করা, এবং 3 নম্বর শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের ব্যবস্থা করা। দ্বিতীয় যে প্রশ্নটা এসছে, দেখো 2017 সালে, এটা এবার খুব ইম্পর্টেন্ট, যে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়। মুজাফফর আহমেদ, কবি নজরুল ইসলাম এবং প্রমুখের নেতৃত্বে 1928 সালে প্রতিষ্ঠিত হয় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। এর মূল উদ্দেশ্য ছিল যে কংগ্রেসের মধ্যে যে বামপন্থী যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলো যাতে সক্রিয়ভাবে কাজ করে। 2 নম্বর, কৃষক ও শ্রমিকদের মধ্যে চেতনা বা ঐক্যবোধ জাগ্রত করা, কারণ জনসংখ্যার অধিকাংশ মানুষই কিন্তু হয় কৃষক নয় শ্রমিক, কাজেই তাদের মধ্যে যাতে ঐক্যবোধ জাগ্রত হয়, চেতনা জাগ্রত হয়, সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখা। 3 নম্বর, যে শ্রমিকদের কাজের সময়সীমা নির্ধারণ এবং বাক স্বাধীনতা, কারণ দেখা গিয়েছিল শ্রমিকদের কাজের কোনো নির্দিষ্ট সময় ছিল না, 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা দিনে কাজ করতে হচ্ছে। কাজে এই সংগঠনের মাধ্যমে শ্রমিকদের কিন্তু একটা নির্দিষ্ট কাজের সময়সীমা করার চেষ্টা করা হয়। তৃতীয় প্রশ্নটা দেখো, যে আন্দোলন কবে শুরু হয় কেন। 1921 সালে যখন অসহযোগ আন্দোলন তুঙ্গে মহাত্মা গান্ধীর নেতৃত্বে, ঠিক সেই সময় 1921 সালে যুক্তপ্রদেশে মাদারি পার্সির নেতৃত্বে একা আন্দোলন গড়ে ওঠে। এই একা আন্দোলন গড়ে ওঠার যে কারণগুলো ছিল সেগুলো হলো যে এই অঞ্চলে কৃষকদের উপর 50% কর বৃদ্ধি করা হয়। 2 নম্বর,
কর আদায়ের জন্য কৃষকদের উপর ঠিকাদারদের চরম অত্যাচার করে, কারণ এই যে 50% আরও অতিরিক্ত কর চাপানো হয়, সেই আদায়ের দায়িত্ব দেওয়া হয় ঠিকাদারদের উপর, এবং এর জন্য ঠিকাদার কিন্তু কৃষকদের উপর অমানবিক অত্যাচার করত। 3 নম্বর হচ্ছে যে কৃষকরা তাদের প্রভুর জমিতে বিনা বেতনে অর্থাৎ বেগার শ্রমে খাটতে বাধ্য হতো। ফলে বুঝতেই পারছি এমনি তাদের দিন চলে না, অর্থের অভাবে তারা যদি বেগার শ্রম দেয় তাহলে তো তাদের জীবন আরও 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 দুর্বিষহ হয়ে উঠবে। 4 নম্বর, নগদে কর প্রদান বাধ্য করা, অর্থাৎ এই সময় তারা অনেক সময় এই শ্রেণী মানুষেরা তারা কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে কর দিত, কিন্তু এই সময় নগদে জোর করে বাধ্য হতো, কারণ এদের কাছে কিন্তু নগদ ছিল না। ফলে তারা মহাজনদের কাছ থেকে দ্বারস্থ হতো এবং মহাজনরা আবার এই কৃষকদের কিন্তু শোষণ করত। এবার দেখো 19 সালে এসছিল মাদারি পাশি কে ছিলেন? অসহযোগ আন্দোলন চলাকালে যে যুক্তপ্রদেশে বা উত্তরপ্রদেশে যে অন্যতম কৃষক নেতা এবং একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন কিন্তু মাদারি পাশি, এবং তিনি কৃষকদের এই অর্থাৎ যুক্তপ্রদেশে কৃষকদের সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ যে অতিরিক্ত যে কর আরোপ করেন বা অত্যাচার করে বা বেগাশ্রম খাটায়, তার বিরুদ্ধে কিন্তু তিনি একা বা একতা আন্দোলন গড়ে তোলেন। তার নেতৃত্বে কৃষকরা যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয় এবং তিনি কৃষকদের প্রজাস্বত্ব অধিকার প্রদান করেন। পরের প্রশ্নটা দেখো, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? এটা 18 সালে এসেছিল। বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে, সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1928 সালে গুজরাটে বারদৌলি আন্দোলন শুরু হয়। এর কারণ হিসাবে বলা যায় যে 1925 সালে যে এই অঞ্চলে অর্থাৎ বারদৌলিতে ব্যাপক বন্যা হওয়ার ফলে কিন্তু কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়, কিন্তু তথাপি যে ব্রিটিশ সরকার 30% 1926 সালে ভূমিকর বৃদ্ধি করে, এবং এমনিতেই ফসল নষ্ট হয়ে যাওয়ার ফলে তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আরও 30% ভূমিকর বৃদ্ধি পাওয়ার ফলে তাদের অবস্থা কিন্তু আরও শোচনীয় হয়ে ওঠে। 3 নম্বর, তুলোর দাম বৃদ্ধি পেলে কৃষকদের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে, কারণ তাদের পক্ষে নগদে তুলো কেনা কিন্তু সম্ভব হয় আর হয়ে উঠছিল না। 4 নম্বর উপরে এই বারদৌলি অঞ্চলে ব্রিটিশ সরকার ব্যাপক শোষণ এবং অত্যাচার শুরু করে। এবার দেখো যে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কী? এটা 19 এবং 24 সালে এসেছে, এবং এই বছর আসার সম্ভাবনা কম, অতটা ভালো করে পড়তে হবে না এটা, তবুও বলে রাখি। দেখো, বাবা রামচন্দ্র ছিলেন যুক্তপ্রদেশ বা উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের অন্যতম নেতা, এবং বাবা রামচন্দ্রর নেতৃত্বেই উত্তরপ্রদেশে কৃষকরা জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং অসহযোগ আন্দোলন চলাকালীন কৃষকদের ঐক্যবদ্ধ করে খাজনা বন্ধের আন্দোলন শুরু করে। এবং 3 নম্বর, কৃষকদের সংগঠিত করে তিনি 1920 সালে অযোধ্যা কিষাণ সভা কিন্তু প্রতিষ্ঠা করে। অর্থাৎ বাবা রামচন্দ্র দেব কিন্তু যুক্তপ্রদেশে কৃষক আন্দোলনের ক্ষেত্রে একটা বিরাট উল্লেখযোগ্য নাম। এবার দেখো মোপলা বিদ্রোহের কারণ কি? মোহাম্মদ হাজির নেতৃত্বে যখন অসহযোগ আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে, ঠিক সেই সময় 1921 সালে মুসলিমরা মোপলা অঞ্চলে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। এই ইতিহাসে ইহাই মোপলা বিদ্রোহ নামে পরিচিত। অর্থাৎ গান্ধীজির নেতৃত্বে যখন অসহযোগ আন্দোলন তীব্র আন্দোলন আকার ধারণ করেছে, ঠিক সেই সময় মোহাম্মদ হাজির নেতৃত্বে মুসলিম মোপলা কৃষকরা যে বিদ্রোহ ঘোষণা করেন ইতিহাসে, তাহাই কিন্তু মোপলা বিদ্রোহ নামে পরিচিত। এর কারণ ছিল যে কোনো কৃষক আন্দোলনের একটা কমন কারণ হচ্ছে রাজস্ব বৃদ্ধি, ফলে কৃষকরা সর্বশান্ত, ব্যাপক অত্যাচার এবং রাজস্ব আদায়ে কিন্তু অত্যাধিক অত্যাচার এবং ব্যাপক কারচুপি, যার ফলে কিন্তু এই মোপলা বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্নটা দেখো 20 সালে এসেছিল, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? 1934 সালে আচার্য নরেন্দ্রদেব, জয়প্রকাশ নারায়ণ প্রমুখের নেতৃত্বে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। এই উদ্দেশ্য কী ছিল? যে কংগ্রেসের সাহায্যে ভারতের সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ভাবধারাকে বাস্তবায়িত করা। 2 নম্বর, কৃষক এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ করে
ঐক্যবদ্ধ করে তাদের দাবিগুলি সংযুক্ত করা এবং জাতীয় আন্দোলনে তাদের কিন্তু সম্পৃক্ত করা। কারণ ভারতীয় জনসংখ্যার অধিকাংশই ছিল কিন্তু কৃষক ও শ্রমিক, কাজেই এদের সমর্থন ছাড়া বা এদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো জাতীয় আন্দোলন প্রকৃতপক্ষে কিন্তু জাতীয় আন্দোলন হয়ে উঠতে পারে না। 9 নম্বরের প্রশ্নটা দেখো, যেটা 23 সালে এসেছিল। সীতারাম রাজু কে ছিলেন? সীতারাম রাজু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম বিপ্লবী। 1920-22 সালে 1922-24 সালে তিনি যে রম্পা উপজাতি বিদ্রোহ হয়েছিল, সেই অরম্পা উপজাতি বিদ্রোহে কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ছিলেন একেবারে বিদ্রোহী, অর্থাৎ ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে তিনি কোনো মতেই মাথা নোয়াননি বা মেনে নেয়নি এবং সন্ন্যাসী, এবং জনগণ তাকে কিন্তু জঙ্গলের নায়ক, অর্থাৎ জঙ্গলে তার প্রভাব বা প্রতিপত্তি বা ক্ষমতা অপরিসীম থাকার জন্য কিন্তু তাকে জঙ্গলের নায়ক বলে অভিহিত করা হয়। এবার দেখো মিরাট ষড়যন্ত্র মামলা, এটাও 23 সালে এসেছিল। ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে যে দেখা যায় যে 19বিংশ শতাব্দীর 30-এর দশকে, অর্থাৎ এই 26-27 থেকে যে শ্রমিকদের মধ্যে সাম্যবাদী বা কমিউনিস্ট ভাবধারা ব্যাপক আকার ধারণ করে, যার ফলে একাধিক কলকারখানা তারা ধর্মঘট করে। এর দ্বারা ব্রিটিশ সরকার কিন্তু ভীত হয়ে পড়ে এবং ব্রিটিশ সরকার অবশেষে 1929 সালে জননিরাপত্তা আইনের মাধ্যমে 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করেন এবং এদের বিরুদ্ধে যে মামলা দায়ের করেন ইতিহাসে তাহাই কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই ছিল 2017 থেকে 24 সাল পর্যন্ত মাধ্যমিকের প্রশ্নাবলী। এইগুলো যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানিও, এবং তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে বা থাকে, অর্থাৎ বুঝতে পারছো না, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করো। আমরা কিন্তু আমাদের যে 23-24 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই সমাধানের চেষ্টা করব। যদি আবার বলছি, যদি উপকৃত হও বা ভালো লাগে বা একটু হলে সাহায্য হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করো। 17ই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। তোমাদের সার্বিকভাবে মাধ্যমিক পরীক্ষা ভালো হোক, এবং ইতিহাসে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা, অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু আমার সাধ্যমতো সমাধানের চেষ্টা করব। অগ্রিম শুভেচ্ছা রইল জীবনে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের জন্য পড়া বিষয়ের পক্ষ থেকে।